তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমি সৌমিত্র চট্টোপাধ্যায়। আপনারা জানেন তো, এই অনুষ্ঠানের কেন্দ্রে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবি ঠাকুরকে ছুঁয়ে থাকার পাশাপাশি আমরা প্রতিদিনই বেছে নিই কোনো না কোনো একটা বিষয়, পরিভাষায় যাকে বলে থিম, কিংবা পরভাষায় যাকে বলে থিম। তারপর সেই থিমটাকে ধরে আমরা ফিরে তাকাই রবীন্দ্রনাথের দিকে, দেখতে চাই ঠিক কিভাবে সেই প্রসঙ্গে জড়িয়ে আছেন তিনি। 23শে এপ্রিল এই দিনটার তাৎপর্য কি তা অনেকে জানেন। নিত্যদিনের হাজারো কাজের ভিড়ে যারা সেটা মনে করতে পারছেন না, তাদের জানাচ্ছি এই দিনটি বিশেষ করে একটি জন্ম এবং একটি মৃত্যুর জন্য স্মরণীয় হয়ে আছে। কয়েক শতাব্দী আগে এই দিনেই স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, এবং 16 বছর আগে কলকাতায় এই দিনটিতেই প্রয়াত হয়েছিলেন সত্যজিৎ রায়। সাগর পাড়ের কিংবদন্তি শেক্সপিয়ারের সঙ্গে রবি ঠাকুরের যোগ কোথায় কতটা ছিল তা নিয়ে বিদ্বানরা চর্চা আগেও করেছেন, এখনও করবেন, সেটা তাঁদেরই বিষয়। কিন্তু আমজনতা জানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কতটা গভীর ছিল সত্যজিৎ রায়ের যোগ। রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে মানিকদা, সত্যজিৎ রায় যে ছবিগুলো করেছিলেন সেগুলো দেখে আমরা মুগ্ধ হয়েছি বারবার। কিংবা রবীন্দ্রনাথের গল্প নিয়ে তৈরি নয় এমন কিছু ছবিতে তিনি যে অমোঘভাবে প্রয়োগ করেছিলেন বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত, আমরা এখনও তো তা নিয়ে কথা বলি। সেই মুগ্ধতাটুকু মনে রেখে তোমার আকাশ তোমার বাতাসের বিষয় রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়। প্রথম কবে মানিকদার ছবিতে রবীন্দ্রসঙ্গীত এসেছিল সেই খোঁজ নেওয়ার আগে আমরা শুরু করব শেষ থেকে, মানিকদার শেষ ছবি থেকে। ছবির নাম আপনারা জানেন, আগন্তুক। মুখ্য চরিত্রে মনমোহন মিত্রের ভূমিকা অভিনয় করেছিলেন প্রয়াত উৎপল দত্ত। আর উৎপলবাবুর লিপে সেই ছবিতে ছিল একটি রবীন্দ্রসঙ্গীতের প্রথম দুটি চরণ, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। গানটি যিনি গেয়েছিলেন জানেন কি? তিনি স্বয়ং ছবির পরিচালক এবং সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়। মানিকদার গলায় এই গানটার অন্য একটা তাৎপর্য আছে। ছবিটা যারা দেখেছেন তারা জানেন একটা তুঙ্গ মুহূর্ত ওই গানটি এসেছিল। ছবিতে দীপঙ্করদের বাড়িতে এসেছেন উৎপলবাবু। তিনি দীপঙ্করের স্ত্রীর মামা, এমন এক মামা যে নাকি দীর্ঘ কয়েক যুগ দেশ ছাড়া, এবং সেই মেয়েটিও মনে করতে পারছে না বাড়িতে এসে পড়া এই লোকটাই তার সত্যিকারের মামা কি না। দীপঙ্করের স্ত্রীর ভূমিকায় ছিলেন মমতা শঙ্কর। তখন সেই অতিথি কিংবা আগন্তুক যাই বলুন না কেন, তার আসল চেহারা উদ্ঘাটনের জন্য দীপঙ্কর তার এক বন্ধুকে ডেকে নিয়ে আসেন। বন্ধুটি পেশায় আইনজীবী এবং স্বভাবে ঠোঁট কাটা বলা যায়। সেই চরিত্রে অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়। তাঁদের তর্ক ক্রমেই চড়তে থাকে, এবং আমাদের এই সব জানার গর্ব যে কতটা মেকি তা বুঝিয়ে দিতে গিয়ে ওই গানটি গেয়ে ওঠেন মনমোহন। ওই 2 লাইন গাওয়ার পরেই তিনি যে সংলাপটি বলেন সেটাও এই মুহূর্তে মনে করা জরুরি। কে দেবে আলো, কে দেবে প্রাণ? তাহলে কি কোনো ঈশ্বরের দিকে ইঙ্গিত করেছিলেন মনমোহন? অর্থাৎ ছবির মনমোহন মিত্র যার মুখপাত্র সেই সত্যজিৎ রায়। আমরা জানি জীবনের শেষ পর্বে এসে তিনি বলেও ছিলেন তার সামনে যেন অন্য কোনো একটা বোধ জেগে উঠছে, অন্য কোনো একটা উপলব্ধি তাকে যেন আচ্ছন্ন করছে ক্রমে। জীবনের অন্তিম পর্যায়ে তার এই নতুন বোধের কথা মানিকদা নিজেই জানিয়েছিলেন। কি ছিল তার সেই উপলব্ধি? ছবিতে এই গান মমতা শঙ্কর ঠিক কেন গেয়েছিলেন তা নিয়েও সমালোচকরা নানা ব্যাখ্যা দিয়েছেন। তা নিয়ে 2-1টি কথা বলবো আমরা এক লহমা জেনে নেব। সমালোচকেরা বলেছেন, বাজিল কাহারও বিনা গানটি যখন ছবিতে মমতা শঙ্করের গলায় বসাচ্ছেন সত্যজিৎ, তখন যেন সেই চরিত্রের মধ্যে গভীর একটা মানসিক দ্বন্দ্বের কথাই ফুটে উঠছে। কারণ কবির 33 বছর বয়সী লেখা এই গান তো প্রেমের গান। সুখী সচ্ছল সুধীন্দ্রের সংসারে একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে তো একরকম ভালোই ছিল তার স্ত্রী অনিলা। হঠাৎ মনমোহনের আগমনে সুধীন্দ্র তটস্থ, শঙ্কিতও বটে।
অথচ কেনই বা তার স্ত্রী গেয়ে ওঠে প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, কার দুটি নিরুপম চরণ পরে। একটি গান দিয়ে আগন্তুক ছবিটাকে অন্য মাত্রায় নিয়ে চলে যান সত্যজিৎ রায়। শেষ থেকে এবার শুরুতে ফিরে যাচ্ছি। প্রথম কবে সত্যজিৎ রায়ের ছবিতে রবি ঠাকুর এলেন তা জিজ্ঞেস করা হলে অনেকেই বলবেন তার তথ্যচিত্র রবীন্দ্রনাথের কথা, কেউ বলবেন তিনকন্যার অন্যতম ছবি মণিহারার কথা। আমি প্রশ্নটা আর একবার করি, প্রথম কবে সত্যজিৎ রায়ের ছবিতে রবি ঠাকুর এলেন? এইরকম একটা প্রশ্নের উত্তরে যদি কেউ বলে বসেন অপুর সংসার, তাকে কিন্তু ফেল করানো যাবে না। জানি ইতিমধ্যে অনেকে অনেকগুলো যুক্তি তৈরি করে ফেলেছেন, যেমন অপুর সংসার রবীন্দ্রনাথের লেখা নয়, অপুর সংসারে আদৌ কোনো রবীন্দ্রসঙ্গীত নেই। না, সেসবই ঠিক, কিন্তু একটু খেয়াল করে দেখেছেন কি যে অপুর সংসার ছবিতে অপুর নৌকা ভ্রমণের দৃশ্যে যে কবিতা আবৃত্তিটি ছিল সেটি কার লেখা কবিতা? রবি ঠাকুরের। সোনার তরী কাব্যের নিরুদ্দেশ যাত্রা। আচ্ছা, আরেকটি রবীন্দ্রনাথের কবিতাও কিন্তু অপু সংসারে ছিল, সেটি হচ্ছে যখন অপু পুলুর সঙ্গে থিয়েটার দেখে, সধবার একাদশী থিয়েটার দেখে খুব দরাজ খুশ মেজাজে বাড়ি ফিরছে, সেই সময় সে গলা ছেড়ে আবৃত্তি করতে করতে আসছে বসুন্ধরা কবিতার কয়েকটা লাইন। আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে। এবং তারপরে আরও কয়েকটা লাইন ছিল। আজকে আপনাদের আমি শোনাব তরুণ অপূর্ব রায়ের ভূমিকায় সেদিন আর এক তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায় যে কবিতাটি আবৃত্তি করেছিল সেইটি, সোনার তরীর নিরুদ্দেশ যাত্রা। কবিতাটা আজ একবার শোনাবো, কিন্তু তার আগে অপুর সংসার নিয়ে আরও কয়েকটা কথা বললে আশা করি আপনাদের ভালোই লাগবে। অপুর সংসারে যে আমি নাম ভূমিকায় ছিলাম সে কথা তো অনেকেই জানেন, যা হয়তো অনেকেই জানেন না তাই যে অপু সিরিজের দ্বিতীয় ছবি অপরাজিতের সময় কিন্তু আমার এবং মানিকদার প্রথম সাক্ষাৎ। সেই ছবিতে তিনি আমাকে নেননি কেন, সেই পিছনের গল্পটা মানিকদাই লিখে গিয়েছেন তার আশ্চর্য বই মাই ইয়ার্স উইথ অপুর পাতায়। বাংলায় সেই বইটার নাম অপুর পাঁচালী। তো মানিকদা লিখছেন, পরশ পাথর ও জলসাগর ছবিতে যাদের নামিয়েছিলাম তারা সবাই পেশাদার অভিনেতা। এবারে অপুর সংসারের অপুকে নিয়ে তৃতীয় ছবির ওই নামই আমি দিয়েছিলাম। বিভিন্ন চরিত্রে প্রধানত তাদের নামাবো বলে ঠিক করি যারা পেশাদার নন। নতুন মুখ চাইছিলাম, বিশেষ করে অপু, তার স্ত্রী অপর্ণা, তার ছেলে কাজল আর অপুর বন্ধু পুলুর জন্যে। অন্য সব চরিত্রে পেশাদার অভিনেতা নিতে আমার আপত্তি ছিল না। অপরাজিত ছবি তুলবার সময় কিশোর অপুর চরিত্রে নামাবার জন্যে যখন ওই বয়সের ছেলের খোঁজ চলছিল, তখন প্রোডাকশনের ব্যাপারে আমার সহকারী নিতাই দত্ত এক তরুণকে আমার কাছে নিয়ে আসে। এর নাম শুনলাম সৌমিত্র চট্টোপাধ্যায়। চেহারার দিক দিয়ে সৌমিত্র ঠিকই ছিল, কিন্তু চরিত্রটির তুলনায় বয়স একটু বেশি, 20 বছর। সৌমিত্র সদ্য তখন কলেজ থেকে বেরিয়েছে, তাকে সেদিন ফিরিয়ে দিতে হয়েছিল। এবারে তাকে আবার ডেকে পাঠিয়ে প্রধান ভূমিকাটা দিতে চাই। তখন সে রেডিওতে ঘোষকের কাজ করে, তবে অভিনয়ে খুব আগ্রহ। শিশি ভাদুরী মশাইয়ের একটা নাটকে শুনলাম ছোটোখাটো একটা ভূমিকায় ইতিমধ্যে অভিনয় করেছে। এই মানিকদার লেখাটা পড়তে পড়তে আমার মনে পড়ে গেল, আমাকে নিত্যানন্দ নিয়ে গিয়েছিল এবং আমাকে দেখি মানিকদা বলে উঠেছিলেন, ওহো আপনি যে একটু লম্বা হয়ে গেলেন, একটু বড় হয়ে গেলেন। যাই হোক, আমি তারপরে আরও 2-3 জনকে স্বতঃপ্রণোদিত হয়ে ওকে দেখিয়েছিলাম, তাদেরও কাউকে আমার পছন্দ হয়নি, কেন তারাও আমার বয়সই ছিল। মানিকদা আসলে ওই বয়সটা চাইছিলেন না। তো যাই হোক, যখন তৃতীয়টা করবেন স্থির করলেন তখন আমায় ডেকে পাঠান এবং তখন বলেন আপনাকে কিন্তু আমার কাজে লাগবে এবারে তৃতীয় ছবিতে। এবং আমি এতই এই বিষয়ে বোকা ছিলাম যে আমি বুঝতেই পারিনি যে উনি আমাকে অপুর ভূমিকাটাই বলছেন। আমি ভেবেছিলাম হয়তো কোনো রোলের লাগবে। পরে যখন আমি জানতে পারি যে আমাকে অপুর জন্যই উনি নির্বাচন করেছেন, তখন সত্যি একটা ভয়ঙ্কর অনুভূতি হয়েছিল। যাই হোক, এই তো গেল ছবির পিছনের কথা। এবার বরং কবিতাটা শুনে নেওয়া যাক। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী,
বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। যখনই শুধাই ওগো বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। নীরবে দেখাও অঙ্গুলি তুলি, অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে। কি আছে হোথায়, চলেছি কিসের অন্বেষণে। বলো দেখি মোরে, সুধায় তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা। ঝলিতেছে জল তরল অনল, গলিয়া পড়িছে অম্বরতল, দিগ বধূ যেন ছল ছল আঁখি অশ্রু জলে। হোথায় কি আছে আলয় তোমার, উর্মিমুখর সাগরের পার, মেঘচুম্বিত অস্তগিরির চরণতলে। তুমি হাসো শুধু মুখপানে চেয়ে, কথা না বলে। হু হু করে বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস, অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস। সংশয়ময় ঘন নীল নীর, কোন দিকে চেয়ে নাহি হেরি তীর। অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন, তারই পরে ভাসে তরণী হিরণ, তারই পরে পড়ে সন্ধ্যা কিরণ। তারই মাঝে বসি এ নীরব হাসি হাসিছ কেন। আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস হেন। যখন প্রথম ডেকেছিলে তুমি কে যাবে সাথে, চাহিনু বারেক তোমার নয়নে নবীন প্রাতে। দেখালে সমুখে প্রসারিয়া কর, পশ্চিম পানে অসীম সাগর। চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে, তরিতে উঠিয়া শুধানু তখন, আছে কি হোথায় নবীন জীবন। আশার স্বপন ফলে কি হোথায় সোনার ফলে। মুখপানে চেয়ে হাসিলে কেবল, কথা না বলে। তারপরে কভু উঠিয়াছে মেঘ, কখনো রবি, কখনো ক্ষুব্ধ সাগর, কখনো শান্ত ছবি। বেলা বহে যায় পালে লাগে বায়, সোনার তরুণী কোথা চলে যায়। পশ্চিমে হেরি নামিছে তপন অস্তাচলে। এখন বারেক সুধায় তোমায়, স্নিগ্ধ মরণ আছে কি হোতায়। আছে কি শান্তি, আছে কি সুপ্তি তিমির তলে। হাসিতেছ তুমি তুলিয়া নয়ন, কথা না বলে। আধার রজনী আসিবে এখনই মেলিয়া পাখা, সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পড়িবে ঢাকা। শুধু ভাসে তব দেহ সৌরভ, শুধু কানে আসে জলকলরব। গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি। বিকল হৃদয় বিবশ শরীর, ডাকিয়া তোমারে কহিব অধীর। কোথা আছো ওগো করহ পরশ, নিকটে আসি। কহিবে না কথা, দেখিতে পাব না নীরব হাসি। অপুর সংসার থেকে সরে যাওয়ার আগে ছবিটার আর একটা টুকরো স্মৃতি আপনাদের জানিয়ে দিতে চাই। সেই স্মৃতির মধ্যে আমি আছি, মানিকদাও আছেন। গঙ্গায় ওই নৌকোর শটটা নেওয়ার সময় প্রায় ডুবতে বসেছিলাম আমরা সবাই। কিভাবে একেবারে শেষ মুহূর্তে সবার প্রাণরক্ষা হয়েছিল, মানিকদা তার স্বভাবসিদ্ধ ডিটেলিংয়ে সেই ঘটনাটার বর্ণনা দিয়েছেন ওই অপু পাঁচালী বইতে। আমি পড়ে শোনাচ্ছি। আর একটা বিপর্যয় ঘটতে যাচ্ছিল নদীর উপরে। দৃশ্যটা এইরকম, অপু আর পুলু ছোট একটা নৌকোতে করে গ্রামের দিকে আসছে। অপু একটা উপন্যাস লিখেছে, পুলুকে তার পাণ্ডুলিপিটা পড়তে দিয়েছে সে। পুলু সেই পাণ্ডুলিপিটা পড়ছে আর অপু বাঁশি বাজাচ্ছে। নৌকোয় আছে তারা দুই বন্ধু, বুড়ো মাঝি, ক্যামেরাম্যান সুব্রত, সাউন্ড রেকর্ডিস্ট দুর্গা দাস আর আমার সহকারী শৈলেন দত্ত, সেই সঙ্গে আমিও আছি। অর্থাৎ নৌকো একেবারে বোঝাই। নৌকোর একদিকে আমরা জড়সড় হয়ে বসে আছি, অন্যদিকে দুই বন্ধু, তাদের অভিনয় দেখছি আমরা। এ পর্যন্ত সব ভালোই চলছিল। হঠাৎ শৈলেন চেঁচিয়ে ওঠে। আমি বলি কাট, বলি মুখ ফিরিয়ে সেই বস্তুটি দেখতে পাই যা দেখে শৈলেন চেঁচিয়ে উঠেছে। পিছন থেকে এসে পড়েছে বিশাল একটা নৌকো,
আমাদের ছোট্ট নৌকোটির সঙ্গে তার ধাক্কা লাগলো বলে। নৌকোটি বড় বলেই তার গতিপথ পাল্টানো শক্ত, আর সেটি আসছেও একেবারে তত্তর করে। এই অবস্থায় কে যে কী করবো আমরা কেউই বুঝে উঠতে পারি না। শুধু এটা বুঝি যে সংঘর্ষ একেবারে অনিবার্য। আর ওই পেল্লায় নৌকোর সঙ্গে যদি ধাক্কা লাগে তাহলে আমাদের এই ছোট্ট নৌকোটার দশা কী হবে তাও বুঝি। বড় নৌকোটা ওদিকে সেই ঝড়ের গতিতেই আসছে, ধাক্কাটা তাহলে তো লাগবেই। দম বন্ধ করে আমরা অপেক্ষা করি সেই বিপর্যয়ের। ঠিক এই সময়েই শৈলেন এমন একটা দুঃসাহসের কাজ করে বসে যা সে করতে পারে বলে কখনো ভাবিনি। সে লাফিয়ে উঠে বড় নৌকোটাকে তার সর্বশক্তি দিয়ে আটকাতে যায়, কিন্তু দুহাত দিয়ে সে যখন বড় নৌকোটাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার নিজেরই পায়ের ঠেলায় আমাদের নৌকোটা তখন অনেকখানি সরে যায়। তাতে আমাদের নৌকোটা আর ধাক্কা খায় না বটে, কিন্তু দুই নৌকোর মাঝখানে সৃষ্টি হয় বেশ কিছুটা ব্যবধানের। ফলে আমাদের নৌকো থেকে শৈলেনের পা সরে যাওয়ায় সে নদীর মধ্যে পড়ে যায়। তার নোট বইটিও জলে পড়ে। কন্টিনিউটির খুঁটিনাটি তথ্যগুলি সে ওই নোট বইয়ের মধ্যেই টুকে রাখত। যাই হোক, বিপর্যয়ের হাত থেকে একেবারে এক চুলের জন্য বেঁচে যাই আমরা, এমন অভিজ্ঞতা আর কখনো হয়নি। অপুর সংসার ছবির অনেক পরে 1970-এ একবার সিনেমা বিষয়ে বিশ্বখ্যাত কাগজ সাইট অ্যান্ড সাউন্ড মানিকদাকে একটা ইন্টারভিউ জিজ্ঞাসা করে, অপুর সংসারে তরুণ অপুর মধ্যে তরুণ রবীন্দ্রনাথের কোনো ছাপ পড়েছিল কি না। দাড়ি গোঁফে ঢাকা অপুর মুখের সঙ্গে তরুণ রবীন্দ্রনাথের আশ্চর্য সাদৃশ্যের কথাও বলেছিলেন তারা। জিজ্ঞেস করেছিলেন, মানিকদার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব ঠিক কী রকম। মানিকদা বলেছিলেন, তাঁদের ছাত্র জীবনে রবীন্দ্রনাথের প্রভাব ছিল অমোঘ। তার কাব্য, তার গান, তার গদ্য এবং তার ছবি, যা মানিকদা সেই সাক্ষাৎকার অনুযায়ী আধুনিক ভারতীয় চিত্রকরদের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং, সেই সব কিছু নিয়ে রবীন্দ্রনাথের প্রভাব তাঁর জীবনে কতটা গভীর সেই কথাই বলেছিলেন তিনি। সুতরাং আশ্চর্য নয় যে ভারত সরকার যখন মানিকদাকে রবীন্দ্রনাথের শতবর্ষ উপলক্ষে কবির উপর একটি তথ্যচিত্র তৈরি করতে বললেন, তখন আক্ষরিক অর্থেই তিনি উল্লসিত হবেন। 1961-তে রবীন্দ্র জন্ম শতবর্ষ, তার বেশ কিছুকাল আগেই 1958 গঠিত হয় একটি কমিটি। সেখান থেকে প্রস্তাব আসে রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করুন সত্যজিৎ রায়, যে ছবিটি 1961-তে মুক্তি পাবে। প্রস্তাব আসার পথটা অবশ্য বিশেষ মসৃণ ছিল না। কমিটির কোনো কোনো সভ্য আপত্তি তুলেছিলেন। সত্যজিৎ রায়কে এই ছবি করতে দেওয়ার অর্থ কী, এই ছিল তাদের বক্তব্য। জবাব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু স্বয়ং। পণ্ডিত নেহরু স্পষ্ট জানিয়েছিলেন, রবীন্দ্রনাথের উপর তথ্যচিত্র তোলার জন্য কোনো ইতিহাসবিদ নয়, বরং একজন যথার্থ শিল্পী দরকার। সত্যজিৎ রায় সেই শিল্পী, কোনো ইতিহাসবেত্তার তাঁর কাজে নাক গলানোর প্রয়োজন নেই। এর ফলে সমালোচকেরা চুপ করেছিলেন এবং বাকিটা তো আজ ইতিহাস। সেই ছবির সঙ্গীত পরিচালনের দায়িত্বে ছিলেন বটুকদা অর্থাৎ জ্যোতিরিন্দ্র মৈত্র। ছবিটিতে দুটি রবীন্দ্রসঙ্গীত ছিল। এর মধ্যে প্রথম সেটি ছবির একেবারে শেষে বেজেছিল। সভ্যতার সংকট, এই তার মৃত্যুর আগে রবীন্দ্রনাথের যে প্রবল আশাবাদের উজ্জ্বল নিদর্শন হয়ে লিখেছিলেন, তারই থেকে কিছু অংশ। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, জীবনের শেষ দিন পর্যন্ত সেই বিশ্বাস রক্ষা করার চেষ্টা করব, এই অমোঘ উচ্চারণ এবং নতুন মানুষের আগমন বার্তার আশাকে উজ্জ্বল করে তুলেছিল ওই রবীন্দ্রসঙ্গীত। একটু আগেই বললাম বটে যে ওই ছবিতে দুটি রবীন্দ্রসঙ্গীত ছিল। কথাটা বোধহয় সর্বাংশে ঠিক নয়, কেননা বাল্মীকি প্রতিবার গহনে গহনে যারে তোরা নিশি বয়ে যায় রে, এটাও তো ছিল ওই তথ্যচিত্রে। যাই হোক, এই ছবিতে আরেকটি গান ছিল, তা বর্ষার গান, হৃদয় মন্দ্রিল ডমরু গুরু গুরু। ছবিতে গানটি গেয়েছিলেন বনানী ঘোষ। ছবি তৈরির পিছনের কয়েকটা কথা একটু শুনে নেওয়া যাক। ছবিটা করতে হবে, সরকার থেকে এরকম একটা প্রস্তাব আসার পরে রায় পরিবারে কী প্রতিক্রিয়া হয়েছিল তা খুব সুন্দরভাবে ধরা আছে মঙ্কুদি অর্থাৎ মানিকদার স্ত্রী শ্রীমতী বিজয়া রায়ের স্মৃতিচারণায়। আমি ছোট্ট একটু অংশ পড়ে শোনাচ্ছি। আমার শাশুড়ি তো আনন্দে আত্মহারা,
রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র সাহিত্য আমাদের এবং আমাদের পরিবারের নিকটতম সঙ্গী। তারপর মানিকের ঠাকুরদার পরম বন্ধু ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। মানিক খুশি হয়ে রাজি হলেন, কিন্তু মনে দ্বিধাও ছিল যে এত স্বল্প পরিসরের মধ্যে এত মহান ও বিরাট মানুষের বিশাল সাহিত্য ও সঙ্গীতের ভাণ্ডার লোকচক্ষুর সামনে ফুটিয়ে তুলতে পারবেন কি না। আমি বললাম, তুমি কি নিজের উপর বিশ্বাস হারাচ্ছ? হেসে বললেন, মোটেই না, তবে কাজটার গুরুত্বটা ভেবে দেখো। এরকম একজন জিনিয়াসের সারা জীবনের কাজের আন্দাজ দেয়া কি এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব? তাও দেখি কি করতে পারি। হ্যাঁ, মানিকদা কি করতে পারেন তা আমরা যারা রবীন্দ্র তথ্যচিত্রটি দেখেছি তারা জানি। জানেন, হাড় ভাঙা পরিশ্রম করেছিলেন সত্যজিৎ রায়। পরে নিজেই বলেছেন, তিনটি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি বানাতে গেলে যতটা পরিশ্রম করতে হয়, এই 54 মিনিটের তথ্যচিত্র করতে গিয়ে তাকে সমপরিমাণ খাটতে হয়েছিল। ছবিটা করতে গিয়ে একটা বিষয়ে একটু সমস্যায় পড়লেন তিনি। বিস্তর চেষ্টা করে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লাইভ ফুটেজ পাওয়া যাচ্ছিল না, অথচ একটুখানি হলেও লাইভ ফুটেজের তো প্রয়োজন আছে। গোড়ায় একেবারেই এই ফুটেজ পাওয়া যাচ্ছিল না। পরেও সে কিছু মিলেছিল এবং তার মধ্যে রবীন্দ্রনাথের জীবিতাবস্থার ছবিও ছিল। কিন্তু সবথেকে অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে তার মৃত্যুর পরে কলকাতায় যে বিশাল শোকযাত্রা হয়েছিল, সেই শোকযাত্রার ছবি পাওয়া গেল। মানিকদা সেটাই কাজে লাগালেন। শুধু আরও একবার বিরল উদ্ভাবনী ক্ষমতার নজির দেখিয়ে ছবিটি শুরুই করলেন শেষ থেকে, অর্থাৎ জীবনীর প্রথাগত সময়ের ধারা তছনছ করে কবির মৃত্যু থেকে আরম্ভ হলো ছবি। একেবারে গোড়ায় একটি প্রজ্বলিত চিতার শট, শুরু হচ্ছে তথ্যচিত্র রবীন্দ্রনাথ, সঙ্গে সাউন্ড ট্র্যাকে মানিকদার গভীর ব্যারিটনে ভাষ্যপাঠ। On 7th August 1941, in the city of Calcutta, a man died. His mortal remains perished, but he left behind him a heritage which no fire could consume. এই রবীন্দ্রনাথ তথ্যচিত্রে কিন্তু আমিও কাজ করেছিলাম। আপনারা যারা দেখেছেন আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, বাল্মীকি প্রতিভার যে অংশটুকু চিত্রায়িত হয়েছিল, গহনে গহনে যারে তোরা নিশি বয়ে যায় রে, সেখানে বাল্মীকির ভূমিকাভিনয়টা কিন্তু আমিই করেছিলাম। আমার এখনও মনে আছে যে আমার অত্যন্ত ভালো লেগেছিল যে কোনো না কোনোভাবে আমি যে ভূমিকা রবীন্দ্রনাথ করতেন, তার সেই বিখ্যাত ছবি আছে, আমি সেই ভূমিকায় করতে পারলাম। যাই হোক, 1961-তে রবীন্দ্রনাথ ওই তথ্যচিত্রের সঙ্গেই মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ছবি 3 কন্যা। একটি ছবির মধ্যে 3টি আলাদা ছবি, সমাপ্তি, মণিহারা এবং পোস্টমাস্টার। আঙ্গিকে যেমন অভিনব তেমনি প্রচারেও ছিল। আজ যখন নানা ছবির বিশ্ব প্রিমিয়ারের কথা শুনি, তখন মনে পড়ে আজ থেকে কতদিন আগে ছবির প্রচার নিয়ে কত আশ্চর্য সব ভাবনা ভেবেছিলেন মানিকদা। নিজে তো বিজ্ঞাপনের কাজটা খুবই ভালো বুঝতেন। এখনও মনে পড়ে চৌরঙ্গীর মোড়ে কলকাতাকে সবুজ করে দেওয়া হোর্ডিং, বিজ্ঞাপনী বুলিতে টিজার, হাতে আঁকা, তাতে আকাশে মেঘ, মাটিতে কাশফুল আর অপু দুর্গা, সঙ্গে শুধু লেখা পথের পাঁচালী। যাক, ফিরে আসি যে কথাটা বলছিলাম তাইতে। 3 কন্যা 5ই মে কলকাতায় মুক্তি পেল তো বটেই, তার সঙ্গে দিল্লি, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, গুয়াহাটি এই শহরগুলিতে একই দিনে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা 3 কন্যার উদ্বোধন করলেন। এবং ভুললে চলবে না, লন্ডনে তার কয়েকদিন আগেই 3রা মে ছবিটি মুক্তি পেয়ে গিয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং ডিউক অফ এডিনবরা। প্রচারের কথা থাক, এবারে ছবিটার কথায় আসি। আপনারা জানেন 3 কন্যার একটি ছবিতে আমি ছিলাম, সমাপ্তিতে। আমার বিপরীতে নায়িকা চরিত্রে ছিলেন রীনা, মানে অপর্ণা সেন। সেই ছবিতে অভিনয়ের কথা একটু পরে আসবো, কিন্তু তার আগে গানের পালাটা সেরে নিই। এই 3টি ছবির মধ্যে একটা ছবিতেই রবীন্দ্রসঙ্গীত ছিল, মণিহারায়। নায়িকা মণিমালার চরিত্রে অভিনয় করেছিলেন কণিকা মজুমদার। তাঁরই লিপে রুমা গুহ ঠাকুরতা গিয়েছিলেন রবি ঠাকুরের একটি ভাঙা গান, বাজে করুণ সুরে।
আমরা জানি তিন কন্যা থেকেই নিজের ছবিতে নিজেই সঙ্গীত পরিচালনা শুরু করেন মানিকদা, এবং সঙ্গীত পরিচালক হিসেবেই বাজে করুণ সুরে সম্পর্কে তার মত, এই গানের সুরে একটা তীব্র নিঃসঙ্গতার ছোঁয়াচ আছে। সেটাকে কাজে লাগানোর জন্যই মণিহারায় এই গান দেওয়া হয়েছে। তার আগে আসুন এই ফাঁকে দ্রুত একটু দেখে নিই গল্পে ঠিক কী রকম ছিল মণিমালার চরিত্র। স্ত্রীটি বেশি কথাবার্তা কহিত না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তাহার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষ করিয়া দুটো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে দুটো পয়সা ভিক্ষা দেওয়াও কখনো তাহার দ্বারা ঘটে নাই। তাহার হাতে কোনো জিনিস নষ্ট হয় নাই, কেবল স্বামীর আদরগুলো ছাড়া আর যাহা পাইয়াছে সমস্তই জমা করিয়া রাখিয়াছে। আশ্চর্যের বিষয় এই যে সে নিজের অপরূপ যৌবনশ্রী হইতেও যেন লেশমাত্র অপব্যয় ঘটিতে দেয় নাই। লোকে বলে তাহার 24 বৎসর বয়সের সময়ও তাহাকে 14 বৎসরের মতো কাঁচা দেখিতেছিল। যাহাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাহাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তাহারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তাহারা কৃপণের মতো অন্তরে বাহিরে আপনাকে জমাইয়া রাখিতে পারে। ঘনপল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করিয়া রাখিলেন, তাহাকে সন্তান হইতে বঞ্চিত করিলেন। অর্থাৎ তাহাকে এমন একটা কিছু দিলেন না যাহাকে সে আপন লোহার সিন্দুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করিয়া বুঝিতে পারে, যাহা বসন্ত প্রভাতের নবসূর্যের মতো আপন কোমল উত্তাপে তাহার হৃদয়ের বরফ পিণ্ডটা গলাইয়া সংসারের উপর একটা স্নেহ নির্ঝর বহাইয়া দেয়। অর্থাৎ এক অপরূপা নারী যে সুখী কিন্তু দারুণ নিঃসঙ্গ। সত্যজিৎ স্পষ্টই জানিয়েছেন এই গানের কথার মধ্যে সেই নারীর প্রকৃত অবস্থাটা ফুটে উঠেছে তা কিন্তু নয়। তাঁর লক্ষ্য ছিল সুর। দক্ষিণী সিংহেন্দ্র মধ্যম রাগে গড়া এই গান, মানিকদার কথায়, very lonely song that absolutely suited the mood. It's not that the words actually reflect a situation. They are not important here. It's the tune. কথা নয়, এক্ষেত্রে সুরই আসল। সুরের আরতির মধ্যেই দেখা দিচ্ছে চরিত্রের ভিতরের বেদনা। সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়ের একটি আশ্চর্য পরিচয় ধরা রইল এই গানে। কথা নয়, সুর। এই যদি বাজে করুণ সুরে গানটির ব্যবহারের লজিক হয়, তাহলে এই কথাও মনে রাখা প্রয়োজন যে কথাকেও কি অমোঘভাবে চরিত্রের উন্মোচনে ব্যবহার করা যায় তাও দেখিয়ে দিয়েছিলেন মানিকদা। দৃষ্টান্ত কাঞ্চনজঙ্ঘা। ফরাসি পরিচালক জঁ রেনোয়ার রুলস অফ দ্য গেমকে মনে রেখে বানানো এই ছবি বক্স অফিসে ততটা সাফল্য পায়নি, কারণ ছবিটি সেই সময়কার বঙ্গীয় দর্শক রুচির তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। ছবির কেন্দ্রে একটি পরিবার, পটভূমি দার্জিলিংয়ের কুয়াশা ঘেরা পাহাড়, তারই মধ্যে সেই পরিবারের লোকগুলির ভিতরকার সম্পর্কের নানামুখী উন্মোচন। সেই ছবিতে ছিল একটি রবীন্দ্রসঙ্গীত। করুণা বন্দ্যোপাধ্যায়ের লিপে গানটি গেয়েছিলেন অমিয়া ঠাকুর। গোত্র বিচারে গানটি ব্রহ্মসঙ্গীত, কিন্তু সেই গান যে কিভাবে একলা বিষণ্ণ এক বয়স্কা গৃহবধূর মনের দরজা খুলে দিল তা আমরা সকলেই জানি। প্রবল প্রতাপশালী ইন্দ্রনাথ সপরিবারে বেড়াতে এসেছেন দার্জিলিংয়ে। তার দাপটে কেউ কোনো কথা বলতে পারে না, ফলে আশ্চর্য নয় যে তাঁর স্ত্রীও মুখ বুজে সহ্য করবেন স্বামীর দাপট। ইন্দ্রনাথের ভূমিকায় ছবি বিশ্বাস অনবদ্য, ততটাই আশ্চর্য তাঁর স্ত্রীর চরিত্রে করুণা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। মহিলা একটা সময় গান গাইতেন, তারপর কখন যে সুর হারিয়ে গেল হয়তো বুঝতেই পারেননি। দাপুটে স্বামীর হুকুম তামিল করার ফাঁকে ঝরে গিয়েছে অনেকগুলো বছর। তারপরে দার্জিলিং, পাহাড়, সামনের দিগন্ত জোড়া শূন্য, কুয়াশার নরম অথচ দুর্ভেদ্য আড়াল আচমকা ফিরিয়ে আনলো তাঁর সে হারিয়ে যাওয়া গানকে। মনে পড়ে গানটি শেষ হওয়ার পরে তাঁর দাদা সেই ভূমিকাটা অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যাল। তিনি এগিয়ে আসছেন বোনের কাছে, বলছেন, কতদিন পরে তুই গান করলি বলতো? বোধহয় ঠিকঠাক সংলাপটা বলতে পারলাম না, মনে নেই, কিন্তু ওই রকমই একটা কোনো কথা বলেছিলেন।
উত্তরে করুণা বন্দ্যোপাধ্যায়ের ছলছলে চোখ, তাতে কোথাও একটা লেগে আছে বহুদিন পরে বেঁচে ওঠার আনন্দ। এ কিন্তু আমাদের স্মৃতিতে এখনো স্পষ্ট। সেই গানও তো নিঃসঙ্গতার গান, কিন্তু সিচুয়েশনের দৌলতে তারই মধ্যে মানিকদা নিয়ে এসেছেন 1 লাখ মহিলার জাগরণের কথা। সেই গান যেন খুলে দিচ্ছে তার মনের সব আটকে থাকা দরজা জানলা। আলো আসছে কুয়াশা ছিঁড়ে, যেমন আসে ছবির একেবারে শেষে কাঞ্চনজঙ্ঘার উপরে শেষ সূর্যের আলো। এবার বোধহয় আসলে আজকের অতিথিকে আনবার সময় হয়েছে। তিনি অভিনেতা, আদিবাড়ি কৃষ্ণনগর আত্মপ্রকাশ করেছিলেন 1959 সালে। রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে মানিকদা যে কটি ছবি করেছিলেন তার সবকটিতেই তিনি অভিনয় করেছেন। তানলিপে রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন কিশোর কুমার। এরপর আর কথার মায়া বাড়ানোর প্রশ্ন ওঠে না, কারণ অনেকেই এতক্ষণে বুঝে গিয়েছেন তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে আজকের অতিথি সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই স্বয়ং, অর্থাৎ সৌমিত্রের মুখোমুখি সৌমিত্র, কিংবা আজকের সৌমিত্রের মুখোমুখি সেদিনের সৌমিত্র। না না, অমিত রায় নিবারণ চক্রবর্তী ধাঁচের কোনো মায়ার খেলা তৈরি করা আমার উদ্দেশ্য নেই মোটি। কিন্তু আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে যে ডাকতে হলো তার কারণ খানিকটা নস্টালজিয়া, স্মৃতিচারণ, আর খানিকটা কিছু পুরনো কথাকে আরও একবার মনে করার একটা চেষ্টা। সেই চেষ্টারই একটা অঙ্গ হিসেবে মনে হলো একবার ডেকে দেখাই যাক না সমাপ্তি, চারুলতা কিংবা কিছু পরে ঘরে বাইরে সেই পুরনো সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এই অতিথি সৌমিত্র চট্টোপাধ্যায়ের কয়েকটা স্মৃতি আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। সেটা সত্যজিৎ রায়ের সমাপ্তি ছবি, রবীন্দ্রনাথেরই লেখা। সেই ছবিটাতে আমার চরিত্র যেটা ছিল সেটার রবীন্দ্রনাথের লেখার নাম ছিল অপূর্ব, কিন্তু পাছে দর্শকের কাছে তার আগেই অপুর সংসারের অপূর্বর সঙ্গে কোনো রকম একটা বিভ্রান্তি তৈরি হয়। সেই জন্যেই সত্যজিৎ রায় ওটাকে অমূল্য করে দিয়েছিলেন। এর একটা সিকোয়েন্স আমার খুব ভালো করে মনে পড়ে, যেখানে ওই মেয়ে দেখতে যাওয়ার সময় প্রচুর কাদার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ফিরে আসার সময় তার জুতোটা আটকে যাচ্ছে। তা আমরা যখন শুটিং করতে গিয়েছিলাম তখন কিন্তু সেখানে বৃষ্টির নামগন্ধ নেই। 2-3 দিন 4 দিন ধরে রাস্তাঘাট একদম শুকনো খটখটে। অনেক বালতি বালতি জল ঢেলেও কিন্তু কিছুই হলো না, কেননা অত বড় রাস্তা কি করে সেটাতে কাদা তৈরি করা যাবে। একদিন হঠাৎই সেই বৃষ্টি এলো। সেই বৃষ্টি হয়ে যাওয়ার পর সেই কাদায় আমরা সেই অংশটা যেমন শুটিং করতে পারলাম, অর্থাৎ অমূল্য মেয়ে দেখে ফেরার পথে তার কাদায় জুতো আটকে গেল এবং মৃন্ময়ী সেই খিলখিল হাসি, তেমনি সেই দিনই সেই ছবির শেষ অংশ যেখানে ঝড় এসেছে, বৃষ্টি আসছে, সেখানে মৃন্ময়ী দোলনায় দুলছে, সেই অংশটারও শুটিং হলো। সেখানে অমূল্য এসে তাকে খুঁজে পাচ্ছে না, মৃন্ময়ী মৃন্ময়ী বলে ডাকছে, সেই অংশের শুটিং হলো। এবং সেটা হয়ে যাওয়ার পরই হঠাৎ সত্যজিৎ রায় একদম ভীষণভাবে উজ্জীবিত হয়ে বললেন, আমি রবীন্দ্রনাথ তথ্যচিত্রের যে গানটা আছে হৃদয় মন্দির ডমরু গুরু গুরু, সেটারও কিছু শট এখানে নেব বলে তিনি প্রায় মানে আত্মভোলা পাগলের মতন শট নিতে লাগলেন বিভিন্ন সময়ে। আমি তো ওই ইউনিটেরই একজন ছিলাম, আমি ঠিক শুধুমাত্র অভিনেতা হিসেবে তাদের মধ্যে ছিলাম না। আমার মনে আছে আমিও তাঁদেরই মতন ছোটাছুটি করছি, কাঁধে আমার ক্যামেরার ব্যাটারিটা রয়েছে। ওই শুটিং করতে করতে উনি একদম পদ্মার জলের ভেতরে নেমে গেলেন এবং সেই জলের মধ্যে থেকে প্রায় জলের সমান উঁচুতে তিনি পদ্মার, নৌকোর, মেঘের, বৃষ্টির বেশ কিছু শট নিয়েছিলেন। সেগুলো এখনও মনে আছে আমার। সমাপ্তি ছবির পরে একটু চারুলতার কথা বলতে ইচ্ছে করছে। চারুলতা ছবিতে 2টি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে। একটি আমার মানে অমলের লিপে, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, আর চারুলতার ভূমিকায় মাধবী চক্রবর্তী গিয়েছেন ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। প্রথমে অমলের গানটার কথাই বলি। মানিকদা কিশোর কুমারের গলা খুব পছন্দ করতেন, তো কিশোর কুমারকে
বললেন চারুলতার জন্য গাইতে হবে, কিশোর খানিকটা ফাঁপড়ে পড়ে গেলেন। মানিকদা ডাকছেন, না বলা চলে না, কিন্তু সমস্যা এই যে তখন তিনি বম্বে মানে আধুনিক মুম্বাই সিনেমার ব্যস্ততম গায়ক। একটাও ডেট ফাঁকা নেই যে কলকাতায় এসে গানটা গিয়ে দেবেন। বিপন্ন কিশোর কুমার জানালেন যদি কোনোভাবে মানিকদা একটু বম্বে আসতে পারেন তাহলে যেভাবে হোক সময় বের করে তিনি গানটি গাইবেন। মানিকদা কিশোরের সমস্যাটা বুঝে বোম্বে গেলেন। যাওয়ার আগে মঙ্কুদির গলায় গানটি টেপ রেকর্ড করে নিয়ে গেলেন। সেই গান শুনলেন কিশোর কুমার এবং শেষ বেশ অমলের লিপি তাঁরই গলা শোনা গেল। ছবিতে আমি ওই বাজানোর অভিনয়টা করেছিলাম নিজেই। মূল গানের সঙ্গে পিয়ানোর সঙ্গত করেছিলেন যিনি, তার নাম সত্যজিৎ রায়। চারুর মুখে যে গানটি ছিল তার মধ্যেও কিন্তু বিজয়া রায়ের অনেকটা অবদান আছে। একই চিত্রনাট্য, অর্থাৎ প্রথমে তিনিই গানটি গাইলেন, সেই গান টেপ করা হলো, শোনানো হলো মাধবীকে, তারপর মাধবী শিখে নিয়ে ছবিতে গানটি গাইলেন। এই চারুলতার জন্য জানেন আমাকে অনেক কিছু করতে হয়েছিল। প্রথম কথা তো চুল টুল বড় করে জুলবি টুলবি রেখে অনেক রকম সেসব বাইরের পরিচর্যা ছিল, কিন্তু একটা ভেতরের দিক থেকে কাজ করতে হয়েছিল। এটা সম্ভবত কোনো অভিনেতাকে কোনোদিনই করতে হয়নি। সেটা হচ্ছে আমাকে আমার আজীবনের অভ্যাস লালিত যে হাতের লেখা, সেই হাতের লেখাটা পাল্টে ফেলতে হয়েছিল। কেননা রবীন্দ্রনাথের ওই গল্পে ছবিতে অনেক হাতের লেখার ক্লোজ আপস থাকবে, যে অমল লিখছে, অমল যে লেখক যশপ্রার্থী সেটি বোঝানোর জন্যে। এবং মানিকদা বলেছিলেন যে যেহেতু এটা রবীন্দ্রনাথ লিখছেন, সুতরাং নিশ্চয়ই যে সময়ের কথা লিখছেন সেটা প্রি রবীন্দ্রনাথ, রবীন্দ্র পূর্ব সময়। এখন রবীন্দ্র পরবর্তী সময়ে প্রায় বেশিরভাগ শিক্ষিত বাঙালির হাতের লেখায় রবীন্দ্রনাথের মতন হয়ে গিয়েছিল। সেই জন্যে রবীন্দ্র পূর্ব সময়ে যেটা বাংলা হরফের বৈশিষ্ট্য ছিল লেখায়, যেমন পুরনো পুঁথিতে পাণ্ডুলিপিতে পাওয়া যেত, সেইটে মতন করে আমাকে হাতের লেখা তৈরি করতে হয়েছিল। এবং সেইটা সত্যিই আমাকে লিখে লিখে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এবং ক্যালিগ্রাফি তার মতো ভালো আর কে জানে। এবং আমি 6 মাসের ওপর সেই হাতের লেখা অভ্যাস করে করে, মানে এটা বলছি শুটিংয়ের অনেক আগের থেকে, আমি আমার হাতের লেখাটি পুরো পাল্টে ফেলি। ঘরে বাইরে ছবি যখন হয় তখনও কিন্তু মঙ্কুদির অর্থাৎ বিজয়া রায়ের সবসময় উপস্থিতি তো থাকতই। যখন বিধির মতন কাটবে তুমি এমন শক্তিমান গানটি যখন চিত্রায়িত হচ্ছিল তখন তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আমাকে দু একবার সংশোধনও করে দিয়েছেন আমার লিপের সঙ্গে ঠিকমতো মিল ছিল না বলে। সেটা আমার মনে আছে। এই ঘরে বাইরের ছবিতে আমাকে তো এক হিসেবে বলা যায় একটি খারাপ লোক কিংবা খলনায়ক সেই রকমভাবেই আমাকে নির্বাচিত করেছিলেন মানিকদা। অনেকের কাছে এটা খুব প্রশ্নও ছিল যে কেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যাকে বাংলা ছবিতে নায়ক অর্থাৎ খুব সহানুভূতি এর যোগ্য যে মানুষ, সেরকম থেকে কেন তাকে সহানুভূতি বিচ্যুত সন্দীপের চরিত্রে নির্বাচন করা হলো। আমাকে কোনোদিন মানিকদা বলেননি, তবে পরে জানতে পেরেছিলাম ওরই পরিবারের লোকজনদের কাছ থেকে যে সেটার একটা যুক্তি উনি দিয়েছিলেন যে এই ছবিতে অনেক বড় বড় বক্তৃতা থাকবে এবং সেই সব বক্তৃতা অর্থাৎ সেই রকম করে অতক্ষণ ধরে বাংলা, সত্যি কথা বলতে কি যে ওই বক্তৃতাতেই তো মুগ্ধ হচ্ছে বিমলা, তো সে মুগ্ধ হওয়ার জন্যে এরকম বাচনিক দক্ষতা এবং যার ভেতরে একটা রোম্যান্টিক অ্যাপিল আছে, আকর্ষণীয় ক্ষমতা আছে, সেই দুই দিক দিয়ে ভাবলে ওর কাছে মনে হয়েছিল যে সেদিনের সেই সৌমিত্র চট্টোপাধ্যায় সব থেকে উপযুক্ত অভিনেতা ছিলেন। অতিথির পালা তো ফুরলো। আমরা ফিরে এলাম তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে, যার আজকের বিষয় রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়। ছবির নাম শাখা প্রশাখা। সেখানে অসুস্থ বাবাকে দেখতে এসেছে 3 ভাই, আর এক ভাই মানসিক ভারসাম্যহীন, সে বাবার সঙ্গেই থাকে, নাম প্রশান্ত। সেই চরিত্রে অভিনয় করেছিলাম আমি। বাকি 3 ভাই হারাধন বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে এবং রঞ্জিত মল্লিক।
হারাধন এবং দীপঙ্করের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে লিলি চক্রবর্তী এবং মমতা শঙ্কর। মাত্র এই কয়েকদিনের দেখতে আসা, তারই মধ্যে একটু ফাঁক খুঁজে একটা দিন পিকনিক করতে যায় তারা। সেখানে অনেকটা যেন কাঞ্চনজঙ্ঘার স্মৃতি ফিরিয়ে এনে আচমকা গান গেয়ে ওঠেন মমতা শঙ্কর। তার সঙ্গেও স্বামীর বিশেষ মনের মিল নেই। কলকাতায় কোনো ক্রমে ঘাড় গুঁজে বয়ে চলা জীবন এখানে সবুজ আর পাহাড়ের মধ্যে এসে যেন নতুন করে প্রাণ ফিরে পান তিনি। আর তখনই ওই গান, সেই গানের মধ্যেও আছে নতুন করে বয়ে চলার আভাস, আছে একটা দ্বিধা। ওই যে বাহিরে বাজিল বাঁশি বলো কি করি, বৈষ্ণব কবিতার এই অনুষঙ্গকে যেমন আশ্চর্যভাবে ব্যবহার করেছেন রবি ঠাকুর, তেমনি অনবদ্যভাবে তাকে কাজে লাগিয়েছেন সত্যজিৎ রায়।